Assalamu alaikum. I am Shahida Akhtar from Islamia University College. Hope you are well. Today I am going to take your supply chain management course. Now we start our class. Today I discuss about the chapter 5 demand forecasting in a supply chain. First of all, forecasting. What is forecasting? Normally forecasting is what is going on or what is going to be happen in the future. দ্যাট মিনস আপনার ভবিষ্যতে কী হবে তা আগে থেকে যখন আমরা প্রিডিক্টিং করা হয় ডিটারমাইন করা হয় সেটাকে আসলে ফরকাস্টিং বলা হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে প্রসেস অফ প্রিডিক্টিং আ ফিউচার ইভেন্ট। তাহলে ফিউচারে কি ঘটবে তা আগে থেকে যখন আমরা ডিটারমাইন করা হয়ে থাকবে, আগে থেকে যখন প্রিডিক্ট করা হবে তখন সেটাকে আমরা কি বলছি? ফরকাস্টিং বলছি। নর্মালি আমরা যখন ওয়েদার ফরকাস্টিংটা দেখি তার মানে কি আমরা সবসময় দেখি ওয়েদারটা আগের দিন ফরকাস্টিং করা হয়, অথবা কোনো একটা ঘূর্ণিঝড় আসবে সেটা কিন্তু 2-3 আগে থেকে ফরকাস্ট করা হচ্ছে। তাহলে হচ্ছে ওরা কিন্তু ফরকাস্টিংটা করার সময় কয়েকটা এলিমেন্টস, কতগুলো কম্পোনেন্টসের উপর ডিপেন্ড করে তারপর কিন্তু ফরকাস্টিংটা করে। দেখেন তাদের ফরকাস্টিংটা সবসময় কিন্তু ভুল হয় না, অনেক সময় কিন্তু সঠিকও হয়। কারণ কি? তারা যে এলিমেন্টসগুলোর উপর ডিপেন্ড করে, তারা পাস্ট ডাটা অ্যানালাইসিস করে, তারা কারেন্ট ডাটা অ্যানালাইসিস করে এবং কিছু এলিমেন্টস অ্যানালাইসিস করার পরে কিন্তু ফোরকাস্টিংয়ের ডিসিশনটা দিচ্ছে। এইসব কারণে কিন্তু ফোরকাস্টিং ডিসিশনটা সবসময় রং হবে তা না, রাইটও হয়ে থাকে। হ্যাঁ, মাঝে মাঝে রং হতেই পারে, কারণ ফোরকাস্টিং স্বাভাবিকভাবে ফিউচারটা প্রেডিক্ট করা সবার কাছে এত সহজ না, সেই জন্য মাঝে মাঝে একটু রং হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওয়েদার ফরকাস্টিংটা কিন্তু মিলে যায়। কারণ কি? দেখেন তারা যে কম্পোনেন্টসগুলো অ্যানালাইসিস করে, যেমন আবহাওয়ার জন্য বায়ুচাপ, তাপ, আর্দ্রতা, এসব কম্পোনেন্টস কিন্তু তারা অ্যানালাইসিস করে এবং এগুলো অ্যানালাইসিস করার পরে কিন্তু তারা ডিসিশনটা দেয়। তাহলে সেমভাবে বিজনেসের ক্ষেত্রেও কিন্তু কতগুলো বেসিসের উপর ডিসিশনটা দেওয়া হয়, কতগুলো বেসিসের উপর ডিপেন্ড করেই কিন্তু ফোরকাস্টিংটা করা হয়ে থাকে। পাস্ট ডাটা অ্যানালাইসিস করা হয়ে থাকে, কারেন্ট ডাটা অ্যানালাইসিস করা হয়ে থাকে, সেমভাবে প্রোডাকশন, ইনভেন্টরি, পার্সোনাল, ফ্যাসিলিটিস সব কিছু কিন্তু অ্যানালাইসিস করার পর কি বিজনেসের ক্ষেত্রে কী করা হয়? কোনো একটা ডিসিশন দেওয়া হয়, ফোরকাস্টিং করা হয়ে থাকে। ডিমান্ড ফরকাস্টিং। ডিমান্ড ফরকাস্টিংটা কি? ডিমান্ড ফরকাস্টিং is the scientific and analytical estimation of demand for a product for a particular period of time. তাহলে একটা প্রোডাক্টের, একটা কোম্পানির ভবিষ্যতে কী পরিমাণ ডিমান্ড থাকবে তা আগে থেকে যখন ডিটারমাইন করা হয়ে থাকবে তখন সেটাকেই বলা হচ্ছে কি? ডিমান্ড ফরকাস্টিং। দ্যাট মিনস আপনি যদি একটা পণ্য, নতুন একটা পণ্য বাজারে নিয়ে আসেন, তাহলে সেটা কী পরিমাণ ডিমান্ড থাকবে? ডিমান্ড কমতেও পারে বা ডিমান্ড বাড়তেও পারে। তাহলে মার্কেট সেটা অ্যাকসেপ্ট করতেও পারে, মার্কেট সেটা অ্যাকসেপ্ট নাও করতে পারে। তাহলে সেটা কিন্তু আগে থেকে আমাকে ডিমান্ড ফোরকাস্ট করে ফেলতে হবে। কারণ আপনি যদি একটা বাজারে পণ্য 10টা ছাড়বেন না 20টা ছাড়বেন, আপনি যদি 20টা ছাড়েন দেখেন আমার সেল সেই পরিমাণে হচ্ছে না, আপনি যদি 10টা ছাড়েন দেখেন আমরা সেল আরও বেড়ে গেছে, তাহলে আমরা কি তখন হচ্ছে ঘাটতি দেখা যাবে, শর্টেজ দেখা দেবে। নর্মালি আমরা যখন একটা রিটেল শপের ক্ষেত্রে দেখি, আমরা আশেপাশে যে রিটেল শপগুলো থাকে সেই রিটেল শপগুলো দিকে যদি তাকাই, যদি একটা আইসক্রিমের কথা চিন্তা করি, আমরা একজন দোকানদার কিন্তু 1 বছরের জন্য আইসক্রিম কিনে স্টক করতে পারেন না। কারণ কি হয়, তার সেই পরিমাণে সেল নাও থাকতে পারে, যে পরিমাণে সে আইসক্রিম কিনছে সেই পরিমাণে তার সেল নাও থাকতে পারে। তার ফলে কী হবে? তার আইসক্রিমের এক্সপায়ারি ডেটগুলো চলে যাবে, তার অনেকগুলো আইসক্রিম নষ্ট হয়ে যাবে, সে লসে পড়বে। আবার সে কী এটাও করতে পারে না, অল্প 5-10টা আইসক্রিম কিনে রাখছে, এরপর দেখলো কী পরিমাণ সেল হয়। কারণ তখন হবে তার কাস্টমার এসে ফিরে যাবে তার দোকান থেকে। তাহলে আপনাকে একটা আইসক্রিমের কী পরিমাণ সেল হতে পারে, কী পরিমাণ ডিমান্ড থাকবে, সেটা আগে থেকে ফরকাস্টিং করতে হবে। কীভাবে ফরকাস্টিং করতে হবে? আপনার পাস্ট যে সেলসগুলো হতো ওই ডাটাগুলো অ্যানালাইসিস করতে হবে। আপনার
ওয়েদারটাকে চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে গরম যখন পড়ে, ওয়েদারটা যখন গরম থাকে তখন কি আইসক্রিমের সেলটা একটু বেড়ে যায়, আবার যখন একটু ঠান্ডা পড়ে তখন আইসক্রিমের সেলটা কমে যায়। আপনার কাস্টমার অ্যাটিটিউডস চিন্তা করতে হবে, কাস্টমার চয়েস চিন্তা করতে হবে। তাহলে প্রত্যেকটা কম্পোনেন্টস, প্রত্যেকটা এলিমেন্টস অ্যানালাইসিস করার পর আপনি কি করতে পারবেন, আইসক্রিমের জিনিসটা ডিমান্ডটা ফরকাস্ট করতে পারবেন। তাহলে দেখেন এখানে ফরকাস্ট আইসক্রিমের যে ডিমান্ডটা সেটা ফরকাস্ট করার জন্য তাহলে আমাকে কতগুলো কম্পোনেন্টসের উপর ডিপেন্ড করতে হচ্ছে, কতগুলো কম্পোনেন্টস অ্যানালাইসিস করতে হচ্ছে। তারপর আপনি কি করতে পারছেন, আইসক্রিমের ডিমান্ডটা ফোরকাস্ট করতে পারছেন। যদি আপনি কম কিনেন তাহলেও লস, যদি আপনি বেশি কিনেন তাহলেও লস। সেই জন্য কী করতে হয়, আমাদেরকে ডিমান্ডটা ফরকাস্টিং করে নিতে হয় যাতে আমরা কোনো দিকে লস না করি। দ্যাট মিনস ইট ইজ দ্য প্রসেস অফ ডিটারমাইনিং হাউ মাচ অফ হোয়াট প্রোডাক্টস ইজ নিডেড ওয়েন অ্যান্ড হোয়ার। তাহলে কী পরিমাণ লাগছে, কোন প্রোডাক্টটা, কখন এবং কোথায়, এইসব কিন্তু প্রত্যেকটা জিনিসই কী করছে, আপনার প্রেডিক্টিংয়ের ক্ষেত্রে হেল্প করছে। আপনি কী পরিমাণ আইসক্রিম স্টক করবেন, আবার বা অন্য কোনো প্রোডাক্ট স্টক করবেন, কখন স্টক করবেন, কোথায় স্টক করবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ফরকাস্টিংয়ের মাধ্যমে জানতে পারছি। নাও দ্য রুল অফ ফরকাস্টিং ইন আ সাপ্লাই চেন। সাপ্লাই চেন কিছু রুল করে থাকে, অ্যাপ্লাই করে থাকে। না আমরা ওই জিনিসগুলো জানবো। ফার্স্ট অফ অল, ইমপ্রুভ দ্য সেলার রিলেশন অ্যান্ড পারচেজিং টার্মস। স্বাভাবিকভাবে একটা কোম্পানির ম্যানেজাররা কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে তাদের র ম্যাটেরিয়ালসগুলো কালেক্ট করে থাকে এবং তাদের পারচেজিংয়ের সময় কিন্তু কিছু টার্মস থাকে। তো মাঝে মাঝে র মেটেরিয়ালসগুলো কিছু চেঞ্জ করতে হয়, মাঝে মাঝে র মেটেরিয়ালসগুলো তাড়াতাড়ি দিতে হয়, মাঝে মাঝে 100 পিস লাগে, মাঝে মাঝে 200 পিস লাগে। তাহলে দেখেন এখানে অনেকগুলো ফ্লেক্সিবিলিটি থাকে, অনেকগুলো ভেরিয়েশন থাকে। সো আপনার সাথে যদি সাপ্লায়ারের রিলেশনটা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি সেগুলো আপনার র মেটেরিয়ালসগুলো আপনি কিন্তু ঠিক টাইমে পাবেন না। তাহলে সেটা কি করতে হবে, আপনার এই সাপ্লায়ার এবং পারচেসিং টার্মসের ক্ষেত্রে কী করতে হবে, রিলেশনটা আমাকে আরও ইমপ্রুভ করতে হবে। অপটিমাইজেশন অফ ইনভেন্টরি লেভেল। আপনার ইনভেন্টরি লেভেলটা কেমন থাকবে, আমরা যে আইসক্রিমের কথাটা বললাম সেটা কি কম থাকবে একটু বেশি থাকবে, সেটা অবশ্যই আমরা আগে থেকে ফোরকাস্ট করার পরে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। তাহলে ইনভেন্টরি লেভেল যদি আমরা যদি প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা রিস্টক যেটা তাড়াতাড়ি করতে পারেন সেই ব্যবস্থাটা করে রাখলে বেটার। তাহলে দেখেন আপনার ইনভেন্টরি লেভেলটা অপটিমাইজে রাখার জন্য ফোরকাস্টিংটা কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। ইমপ্রুভ দ্য ডিস্ট্রিবিউশন প্ল্যানিং অ্যান্ড লজিস্টিক। আমরা একটা পণ্য কিনি কিভাবে কিনি, হোলসেলার থেকে কিনি, সেটা আবার ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমরা দোকানে আসছে, অনেকগুলো প্রসেস ফলো করা হয়। সেগুলো যদি আমি আগে থেকে প্ল্যানিং করে না থাকেন, আগে কীভাবে পণ্যটা আমরা দোকানে আসবে, কীভাবে কাস্টমারের কাছে যাবে, সেগুলো থেকে আগে থেকে প্ল্যানিং করা না থাকে তাহলে কিন্তু আপনার সেলটা থাকবে না, সব কিছু অগোছালো হয়ে যাবে। তাহলে আগে থেকে এই ডিস্ট্রিবিউশন প্ল্যানিং অ্যান্ড লজিস্টিকটা কী করতে হবে, ইমপ্রুভ করে নিতে হবে। ইনক্রিজিং ইন কাস্টমার সার্ভিস লেভেল। আপনার যখন অপটিমাইজেশন ইনভেন্টরিটা লেভেলটা অপটিমাইজেশনে থাকবে এবং ডিস্ট্রিবিউশন প্ল্যানিংগুলোও ইমপ্রুভ হবে, তখন স্বাভাবিকভাবে আপনার কাস্টমার সার্ভিস লেভেলটাও কিন্তু ইনক্রিজ করবে। দ্যাট মিনস কীভাবে দেখেন, আপনার যদি ঠিক পরিমাণে পণ্য মজুদ থাকে তাহলে কাস্টমারদেরকে আপনি ঠিক সঠিক সময়ে পণ্যটা দিতে পারছেন। কাস্টমার ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা যদি ঠিক থাকে তাহলে আপনি অন দ্য টাইম ডেলিভারি দিতে পারবেন। তাহলে সেই জন্য কী করতে হবে, অপটিমাইজেশন অফ ইনভেন্টরি লেভেল অ্যান্ড ইমপ্রুভ দ্য ডিস্ট্রিবিউশন প্ল্যানিং, এটা আগে থেকে ঠিক করে রাখলেই আমরা ইনক্রিজিং দ্য সার্ভিসটা, কাস্টমার সার্ভিসটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। নাও ইনিশিয়েটিং অল পুশ প্রসেস অফ সাপ্লাই চেন, ড্রাইভিং অল পুল প্রসেস অফ সাপ্লাই চেন। পুশ অ্যান্ড পুল আমরা অনেকেই হয়তো জানি পুশ প্রসেসটা কী এবং পুল প্রসেসটা কী। স্বাভাবিকভাবে যখন আমরা কোনো শপের দিকে যাই তখন লেখাই থাকে দরজায় পুল পুশ। দ্যাট মিনস পুল হচ্ছে টেনে নেওয়া আর পুশ হচ্ছে ধাক্কা দেওয়া। এই পুল প্রসেস এবং পুশ প্রসেসের সাপ্লাই চেনের প্রত্যেকটা কিন্তু ফরকাস্টিংয়ের মাধ্যমেই হয়ে থাকে। আমরা যদি
কম্পিউটারের কথা চিন্তা করে থাকি, তারা নর্মালি পুল প্রসেসের মাধ্যমে কিন্তু অর্ডারটা পেয়ে থাকে। তার মানে হচ্ছে যখন কাস্টমাররা তাদেরকে অর্ডার দিবে, তারপর তারা কি করে, প্রোডাক্টটা প্রস্তুত করা শুরু করে, তারপর তারা সেই ডিমান্ডের অনুযায়ী অর্ডারটা ফিল আপ করে থাকে। তাহলে দেখেন, একটা কাস্টমার অর্ডার দিবে আপনার কোম্পানিকে, সে কিন্তু জানে না কী পরিমাণ অর্ডার আসতে পারে, কিন্তু তাকে আগে থেকেই সেই কম্পিউটারটা রেডি করার জন্য কিছু র মেটেরিয়ালস, যেগুলো ইনগ্রিডিয়েন্টস লাগে, সেগুলো আগে থেকে মজুত রাখতে হচ্ছে। তাহলে তখন কি করছে, সে পোস্ট প্রসেসটা ফলো করে র মেটেরিয়াল সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়ালসগুলো তার কোম্পানিতে রাখছে। তার মানে সে একটা ফরকাস্টিং করছে তার এই পরিমাণ অর্ডার আসতে পারে, তার উপর ডিপেন্ড করে কিন্তু সে র মেটেরিয়ালসগুলো স্টক করছে। দেন পুল প্রসেসের ক্ষেত্রেও সেম, কী পরিমাণ অর্ডার আসতে পারে সেটা কিন্তু আপনি জানেন না, কখন অর্ডার আসার পর আপনি জানছেন। তাহলে আগে থেকে আপনাকে একটা ফোরকাস্টিং করতেই হচ্ছে। তাহলে পুশ বলেন আর পুল বলেন, প্রত্যেকটা প্রসেসে কিন্তু আগে থেকে ফরকাস্টিংটা করতেই হয়। পুশ প্রসেসে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো বানানোর জন্য আগে থেকে র মেটেরিয়ালসগুলো আনার জন্য আগে থেকে ফোরকাস্টিং করতে হচ্ছে। সেমভাবে পুল প্রসেসে আমরা কাস্টমার কী পরিমাণ অর্ডার আসতে পারে সেটাও আগে থেকে ফোরকাস্টিং করতে হচ্ছে। তাহলে দেখেন, প্রত্যেকটা কিন্তু ফোরকাস্টিংয়ে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। নাও, objectives of demand forecasting. There are two types of objectives, short-term objectives and long-term objectives. Short-term objectives গুলোর মধ্যে রয়েছে formulation of production policy. তাহলে দেখেন, আপনার প্রোডাকশন পলিসিটা কেমন হবে, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে যাতে বেশি গ্যাপ না থাকে, তাদের গ্যাপটা যাতে কভার করা যায়, সেজন্য কিন্তু আপনার আগে থেকে ফোরকাস্টিং করাটা দরকার। ফর্মুলেশন অফ প্রাইস পলিসি, মাঝে মাঝে দেখা যায় আমাদের যখন রিসেশন থাকে তখন প্রাইসটা, বা ডিপ্রেশন থাকে তখন কি প্রাইসটা হচ্ছে কমে যায়, ডিমান্ডটা কমে যায়, স্বাভাবিকভাবে প্রাইসটাও কমে যায়। তাহলে দেখেন, ডিমান্ডের ফরকাস্টিংটা প্রোডাক্টের ফরকাস্টিংটা প্রাইসের উপর ডিপেন্ড করছে। তাহলে প্রাইস কেমন হবে, কম হলে ডিমান্ড কেমন থাকবে, আর বেশি হলে ডিমান্ড কেমন থাকবে, তার উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাকে নর্মালি প্রাইসটা সেট করতে হবে। ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ মেশিনস, প্রপার কন্ট্রোল অফ সেলস, স্বাভাবিকভাবে টার্গেট সেল এবং সেলস পারফরমেন্সের উপর ডিপেন্ড করে আপনার সেলসটা কন্ট্রোল করতে হবে। রেগুলার সাপ্লাই অফ ম্যাটেরিয়াল, অ্যারেঞ্জমেন্ট অফ ফিনান্স, আমরা বর্তমানে কী পরিমাণ টাকা হাতে আছে, ভবিষ্যতে কী পরিমাণ টাকা লাগতে পারে, তার অ্যারেঞ্জমেন্ট কিন্তু ফোরকাস্টিংয়ের মাধ্যমে করতে হবে। রেগুলার অ্যাভেলেবিলিটি অফ লেবার, এই প্রত্যেকটা পেছনে কিন্তু ফোরকাস্টিংয়ের কাজ করছে। ফোরকাস্টিং ছাড়া কিন্তু আপনার প্রত্যেকটা জিনিসই কী হয়ে যাবে, অগোছালো হয়ে যাবে। তাহলে কী করতে হবে, প্রথমেই আমাদেরকে ফোরকাস্টিংটা করে নিতে হয়, আমাদের কী পরিমাণ ফাইন্যান্স লাগবে, কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে, কী পরিমাণ লেবার লাগবে, আমার কী পরিমাণ সেলস হতে পারে, কী পরিমাণ মেশিন লাগতে পারে। এগুলো যদি আপনি আগে থেকে ফোরকাস্টিং করে ফেলতে পারেন, তাহলে কাজগুলো আমার জন্য কী হবে, খুবই সহজ হবে। নাও লং টার্ম অবজেক্টিভস, লং টার্ম ফাইন্যান্স ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবে আমরা যখন একটা বিজনেস স্টার্ট করব, একটা বিজনেসে কী পরিমাণ ফাইন্যান্স লাগতে পারে সেটা রান করার জন্য লং টার্ম, এটা আমাদের আগে থেকেই ফোরকাস্ট করে নিতে হবে। ডিসিশন রিগার্ডিং প্রোডাকশন ক্যাপাসিটি, লেবার রিকোয়ারমেন্ট, প্রত্যেকটা জিনিসই কিন্তু ফোরকাস্টের উপর ডিপেন্ড করে। নাও উই টক অ্যাবাউট দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য ডিমান্ড ফরকাস্ট। আমাদের কিছু ফ্যাক্টরস থাকে যা আমাদের ডিমান্ড ফরকাস্টে খুবই ইনফ্লুয়েন্স করে থাকে। ফার্স্ট অফ অল, প্রাইস অফ গুডস। প্রাইস কিন্তু একটা প্রোডাক্টের সাথে খুবই কোরিলেটেড। একটা প্রোডাক্টের প্রাইস সবসময় একই থাকবে তা কিন্তু না। একই থাকলে হয়তো বা এই জিনিসটার ডিমান্ডটা ফরকাস্ট করা ইজি হয়ে থাকে, ওটাতে কোনো প্রবলেমের সৃষ্টি হয় না। বাট যখন প্রোডাক্টের প্রাইসটা চেঞ্জ করে, উঠানামা করে, তখন কিন্তু প্রোডাক্টের ডিমান্ডটা ফরকাস্ট করা একটু টাফ হয়ে পড়ে। টাইপস অফ গুডস দেখেন, কিছু আমাদের বিভিন্ন ধরনের গুডস থাকতে পারে, কনজিউমার গুডস, সার্ভিস গুডস, তারপর ইন্ডাস্ট্রিয়াল গুডস।
প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ফরকাস্ট করাটা একটু কষ্টকর। দেখেন যখন আমরা একটা নতুন পণ্য বাজারে আনবো তখন কিন্তু সেটার কি বাজারে চলবে কিনা চলবে না সেটা কিন্তু আমি ইজিলি ফরকাস্ট করতে পারছি না। অনেক সময় সেটা বাজারে অ্যাকসেপ্টও হতে পারে, আবার অনেক সময় সেটা বাজারে ডিক্লাইন হতে পারে। তাহলে দেখেন একটা নিউ প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ফরকাস্ট করাটা একটু একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেমভাবে আমরা সার্ভিস গুডসগুলোর উপর এবং আপনার কনজিউমার গুডসগুলো যে পরিমাণ ডিমান্ড থাকে, ইন্ডাস্ট্রিয়াল গুডসগুলো কিন্তু সেই পরিমাণ ডিমান্ড থাকে না। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা গুডসের টাইপসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা কী করতে হবে, ফরকাস্ট করতে হবে। তাহলে প্রত্যেকটা টাইপসের যখন আমরা যাব, প্রোডাক্টের গুডসের টাইপসে যখন আমরা যাব তখন কিন্তু আমাদের ফরকাস্ট করাটা আলাদাভাবে ফরকাস্ট করাটা একটু কষ্ট হয়ে যাবে। কম্পিটিশন, স্বাভাবিকভাবে বর্তমানে যে হারে কম্পিটিটরস বেড়ে যাচ্ছে, প্রত্যেকটা জিনিসের যে কম্পিটিশন বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ডিমান্ড করাটা আগে থেকে ফরকাস্ট করা, ডিমান্ডের ফরকাস্ট করাটা একটু কষ্ট। যেমন আমরা যদি একটা আপনার প্রোডাক্টটা যদি একটা হাই কম্পিটিটিভ মার্কেটে থাকে, যে কোনো সময় একটা কী করতে পারে, কম্পিটিটরস এন্ট্রি করতে পারে আপনার মার্কেটে, তখন কি হবে, আপনার প্রোডাক্টের ডিমান্ডটা কিন্তু কমে যাবে। কিন্তু এখন কম্পিটিটরস এন্ট্রি করবে কি না করবে না সেটা কিন্তু আপনি আগে থেকে জানতে পারবেন না, স্বাভাবিকভাবে এটা জানাটা টাফ। তো তাহলে দেখেন আপনি কিন্তু ডিমান্ড করেছেন, আপনার প্রোডাক্টটা হাই ডিমান্ড করছেন, আপনার প্রোডাক্টের ডিমান্ডটা হাই আছে, কিন্তু যখনই দেখলেন আপনার একটা কম্পিটিটরস এন্ট্রি করলো মার্কেটে, তখন কি করলো, আপনার প্রোডাক্টের ডিমান্ডটা কমে গেল। তাহলে এই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা ফরকাস্টিংটা কিন্তু কী করলো, কাজ করলো না। টেকনোলজি বর্তমানে খুব বেশি ইফেক্ট করছে আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। স্বাভাবিকভাবে আমরা যদি মোবাইলের কথা চিন্তা করি, দেখেন আজকে যে মোবাইলেরটা বর্তমানে মার্কেটে ডিমান্ড থাকে, আমরা যে কাস্টমাররা যে আজকে যে মোবাইলটা কিনছে, কালকে কিন্তু সেই মোবাইলটা কিনে না, 2 দিন পর কিন্তু সেই মোবাইলের ডিমান্ডটা কমে যায়। কারণ কি, টেকনোলজি নতুন চেঞ্জ আনছে, নতুন ভার্সন আনছে। তাহলে যখনই একটা নতুন ভার্সন চলে আসে তখনই কিন্তু 2 দিন আগে যে একটা মোবাইল আসছে সেটা মোবাইলের ডিমান্ডটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই টেকনোলজিক্যাল চেঞ্জের কারণে কিন্তু ডিমান্ড ফরকাস্টিংটা একটু টাফ হয়ে যায়। ইকোনমিক পার্সপেক্টিভ, স্বাভাবিকভাবে ইকোনমিক পার্সপেক্টিভের ক্ষেত্রে আপনার ডিমান্ড ফরকাস্টিংটা প্রবলেম হয়ে যাবে। হঠাৎ করে রিসেশন দিতে পারে, ইনফ্লেশন করতে পারে, ডিমান্ড ফল করতে পারে, তখন কিন্তু আপনার ডিমান্ডটা ফরকাস্টিং করা সম্ভব না। যদি দেখেন এখন আমরা একটা প্রোডাক্টের কিন্তু ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি কি ডিমান্ড ফরকাস্টিংটা কোনো একটা কাজে আসলো না। নাও উই টক অ্যাবাউট দ্য কম্পোনেন্টস অফ ফরকাস্টিং। আমরা আগেই বললাম কিছু কম্পোনেন্টসের উপর ডিপেন্ড করে কিন্তু ফরকাস্ট করা হয়ে থাকে। যেমন পাস্ট ডিমান্ড, স্বাভাবিকভাবে পাস্ট সেল কি, আমরা পাস্টের সেল যদি ভালো থাকে বর্তমানেও কিন্তু সেল ভালো হবে, সামনে কিন্তু আরও সেল ভালো হতে পারে, আমরা এই ধরনের একটা আগে থেকে প্রেডিক্ট করে থাকি। লিড টাইম অফ দ্য প্রোডাক্ট রিপ্লেনিশমেন্ট, প্ল্যান্ড অ্যাডভার্টাইজিং অফ মার্কেটিং এফোর্ট। স্বাভাবিকভাবে কিছু দেখেন অ্যাডভার্টাইজিং খুবই ভালো লাগে, এবং অ্যাডভার্টাইজিংটা দেখার পর আমরা যে টিভিতে বিজ্ঞাপনগুলো দেখি, ওই টিভির বিজ্ঞাপনটা অনেকের ভালো লেগে যায়। কিছু বিজ্ঞাপন আছে খুবই ভালো লাগার পরে কিন্তু আমরা প্রোডাক্টটা কিনি। তাহলে দেখেন এখানে কিন্তু অ্যাডভার্টাইজিংটা আপনাকে এফেক্ট করছে। তাহলে অ্যাডভার্টাইজিংটা ভালো লাগলে কিন্তু প্রোডাক্টের ডিমান্ডটাও বেড়ে যায়, আবার অ্যাডভার্টাইজিংটা ভালো না হলে কিন্তু প্রোডাক্টের ডিমান্ডটা কমে যেতে পারে। প্ল্যান্ড প্রাইস ডিসকাউন্ট, যখন একটা পণ্যের ডিসকাউন্ট দেওয়া হয় স্বাভাবিকভাবে সেটার ডিমান্ড কিন্তু হুড় করে বেড়ে যেতে থাকে। স্টেট অফ দ্য ইকোনমি, স্বাভাবিকভাবে ইকোনমি অবস্থা যদি ভালো হয় তাহলে একটা প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যায়, আবার ইকোনমিক অবস্থা খারাপ হলে একটা প্রোডাক্টের ডিমান্ড কমে যায়। অ্যাকশন দ্যাট কম্পিটিটরস হ্যাভ টেকেন তাহলে দেখেন যখন একটা প্রোডাক্টের কম্পিটিটরস থাকে তাহলে সেটার ডিমান্ডটা তেমন একটা ভালো হয় না, কারণ সেটা উঠানামা করতে পারে। কম্পিটিটরস যখন বেড়ে যায় তখন সেটা কি ডিমান্ড আস্তে আস্তে কমে যায়। তাহলে কম্পিটিটরস উপর ডিপেন্ড করে কিন্তু অনেকটা প্রোডাক্টের ফোরকাস্ট করতে হয়। নাও উই টক অ্যাবাউট দ্য ফরকাস্টিং মেথড। নর্মালি 4টা মেথড ফলো করা হয়ে থাকে ফরকাস্টিংয়ের জন্য। কোয়ালিটেটিভ মেথড, এই মেথডটা হচ্ছে নর্মালি প্রাইমারি সাবজেক্টিভ এবং জাজমেন্টের উপর ভিত্তি করে করা হয়। দ্যাট মিনস হচ্ছে এখানে আমরা হিস্ট্রিক্যাল তেমন একটা ডাটা থাকে না, তাহলে আমরা যেসব ক্ষেত্রে কম ডেটা থাকবে আমরা
সেই সব ক্ষেত্রে কিন্তু আপনার জাজমেন্টের উপর অপিনিয়নের উপর ভিত্তি করে কিন্তু ফরকাস্টিংটা করা হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু নর্মালি আমরা মার্কেটে যে এক্সপার্টরা থাকে তারা কিন্তু অনেকটা খুবই এক্সপার্ট হয় তাদের এই জাজমেন্ট এই মার্কেট ফরকাস্টিংয়ের ক্ষেত্রে। সেজন্য নর্মালি এক্ষেত্রে এটা কিন্তু নর্মালি যখন নিউ প্রোডাক্ট থাকে, একটা নতুন কোম্পানি থাকে বা নতুন ইন্ডাস্ট্রি ক্ষেত্রে থাকে, স্বাভাবিকভাবে সেই কোম্পানিগুলোর কিন্তু আমার ফার্স্টের কোনো ডাটা থাকবেই না, সেখানে হিস্ট্রিক্যাল ডাটা থাকে না। সেই সব ক্ষেত্রে এইসব মার্কেট এক্সপার্টারদের মাধ্যমে কিন্তু এই কোয়ালিটেটিভ মেথডটা ফলো করা হয় ফরকাস্টিংয়ের জন্য। দেন টাইম সিরিজ, এটা অনেকটা হিস্ট্রিক্যাল ডাটার উপর ডিপেন্ড করে। আমরা আগের ডেটাগুলো অ্যানালাইসিস করার পর ভবিষ্যতে কী হবে সেটা ঠিক করা হয়। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এক্ষেত্রে যখন ডেটাগুলো অ্যানালাইসিস করা হচ্ছে ডেটাগুলো কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েট করতে পারবে না। যেমন হচ্ছে আগামী বছরের গত বছরের থেকে আগামী বছরের এই ডেটা কিন্তু বেশি একটা ডিপেন্ড করে ভেরিফাই করে না। মানে হচ্ছে খুব ডিফারেন্স থাকলে কিন্তু, যেমন আমার যদি গত বছরের সেল 0 এবং এই বছরের সেল যদি 100, তখন কিন্তু এই টাইম সিরিজ হিস্ট্রিক্যাল ডাটা এই টাইম সিরিজ মেথডটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন ডাটাটা যত খুব বেশি ডিফারেন্স হয় না, ডিফার করে না একটা থেকে একটা বছর থেকে আরেকটা বছরে, তখন কিন্তু টাইম সিরিজ ডেটা এই মেথডটা অ্যাপ্লাই করা হয়ে থাকে। দেন হচ্ছে ক্যাজুয়াল মেথড। এই মেথডটা অনেকটা আমরা যে ফ্যাক্টরসগুলো পড়লাম, যেগুলো আমাদের এই ফরকাস্টিং বা ডিমান্ডকে এফেক্ট করে থাকে, ওগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু ফরকাস্টটা করা হয়ে থাকে। যেমন প্রাইস খুবই প্রোডাক্টের সাথে খুবই রিলেটেড থাকে, তাহলে প্রাইসের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ডিমান্ড ফরকাস্টিংটা করা হবে। সেমভাবে আপনার প্রোডাকশন, তারপর হচ্ছে সেল, এই প্রত্যেকটা ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে কিন্তু কি করা হয়, আপনার ডিমান্ডটা ফরকাস্ট করা হয়। দেন হচ্ছে সিমুলেশন, এটা অনেকটা হচ্ছে দুইটা কোরিলেটেড টাইম সিরিজ এবং ক্যাজুয়াল, এই দুইটা কনভার্ট করে কম্বিনেশনের মাধ্যমে অ্যাপ্লাই করা হয়ে থাকে। এখানে কনজিউমারের চয়েসটাকে আপনার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে কনজিউমার চয়েস কী থাকবে সেটার উপর ডিপেন্ড করে, এবং টাইম সিরিজ এবং ক্যাজুয়াল এই দুইটা মেথড একসাথে কম্বিনেশন করে কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করা হয়। That's all for my today's class. Stay home, stay safe. Assalamu alaikum.